প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 75 পেজের অঙ্কগুলি, শর্ট কোশ্চেন অঙ্কগুলোকে আজকে তোমাদের সামনে আলোচনা করব এবং তাদের সমাধান করব। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখো। তোমাদের যদি এই পেজ থেকে কোনো রকম ডাউট থাকে তাহলে তোমরা কিন্তু সেই ডাউটগুলো পুরো তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো অঙ্কটা শুরু করা যাক। এবং শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো শুরু করা যাক। প্রথমের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রেখেছে। 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। তো আমাদের এইখানের প্রথম অঙ্কটাই চক্রবৃদ্ধি সুদ থেকে দিয়েছে। চলো শুরু করা যাক। দেখো, তাহলে আমাদের এইখানে ব্যাংকে কত টাকা রেখেছেন, তাহলে আসল কত হবে 121 টাকা, হ্যাঁ কি না? আর এন মানে এখানে যেটা আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা যেটাকে টাইম ধরি, ঠিক আছে, তাকে আমরা এন দিয়ে লিখি। এন কত বলো, 2 বছর। আর তোমাদের হচ্ছে সমূল চক্রবৃদ্ধি মানে সমূল চক্রবৃদ্ধিটা কত, সমূল চক্রবৃদ্ধি হচ্ছে কত 144 টাকা। তাহলে সূত্রটা কি ছিল, অতএব সমূল চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কত, পি ইন্টু 1 প্লাস আর বাই কত 100, তার মাথায় কত এন। এটাই কি ছিল আমাদের সমূল চক্রবৃদ্ধির অঙ্ক। তো সেইখানে দেখো এইখানে আমরা 8টাকে আমাদের বোধহয় বের করতে হবে। তো 8টাকে তোমরা এইখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখে নেবে। তাহলে এইখানে দেখো আমরা সমূল চক্রবৃদ্ধি কত 144 টাকা ইকুয়াল টু পি কত ছিল 121 টাকা, আর 1 প্লাস 8টা আমাদের মানে দেওয়া নেই, তো 8টা আমাদের বের করব, তাই 8টাকে আরই রেখে দেবো, ডিভাইডেড বাই 100, তার মাথায় এন মানে কত 2। তাহলে এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, দেখো এরকমভাবে 1 প্লাস আর বাই 100 তার মাথায় 2 ইকুয়াল টু 144 বাই 121, হ্যাঁ কি না? তো সেইখানে দেখো তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু কত হবে বলো, রুট ওভার 144 বাই কত 121 মানে কত 12 বাই 11, হ্যাঁ কি না? রুট ওভার 144 মানে কত 12 হয়, আর 121 মানে কত 11। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি, দেখো তোমার তাহলে ইমপ্লাইজ 1 প্লাস আর বাই 100টা কত হবে বলো তো, 12 বাই 11। তাহলে আর বাই 100 কত হবে 12 বাই 11 মাইনাস কত 1। তাহলে এখানে 11 আমাদের কি হবে দেখো, লসাগু যাবে 11। আমাদের যদি লসাগু যায় তখন আমরা তাকে কি লিখতে পারি বলো, 12 মাইনাস 11 মানে কত 1 বাই 11। এগুলোতে আর বাই 100 দিয়ে দাও, আর বাই 100 দিয়ে দাও। তাহলে আর এর মান কত হবে তোমার 100 বাই 11। তাহলে এটাকে তুমি যদি 100 দিয়ে ভাগ দাও, 9 11 কত হবে 99। আমাদের তাহলে কত পড়ে থাকছে বলো, 1 পড়ে থাকছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, অতএব আর ইকুয়াল টু, দেখো অতএব আর ইকুয়াল টু কত হবে 9 পূর্ণ 1 11 শতাংশ। ঠিক আছে, তাহলে এটা কত দাগের আনসার হবে, এরটা কি হবে আমাদের এই অঙ্কটা আনসার। এবারে আমরা ডবল আয়ের অঙ্কটা করব। কি বলেছে দেখো, 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে মোট লাভ হচ্ছে 37,000 টাকা হলে তৃতীয় বন্ধুর লাভ কত হবে আমাকে বের করতে হবে। অঙ্কটা ভালো অঙ্ক দিয়েছে খুব। তাহলে চলো অঙ্কটাকে শুরু করা যাক। দেখো লিখবে 3 বন্ধুর 3, এটা ডবল আয়ের অঙ্ক, 3 বন্ধুর মূলধনের অনুপাত এটা কিন্তু সিম্পলিফাই করে নেবো, ঠিক আছে, সোজা করে নেবো। 1/6:1/5 কত হবে 1/4।
তাহলে আমি এটাকে এক কাজ করো, ওপর নিচে 60 দিয়ে ডিভাইড দাও, ওপরে প্রতিটাতে 60 দিয়ে ডিভাইড দাও। তাহলে করলে কত হবে 6 10 60, আর এটা কত হবে 5 12 60, আর এটা কত হবে 4 15 60। ওকে, তাহলে এইটা হলো কি আমাদের সিম্পলিফাই করে আসলো। ঠিক আছে, তাহলে এইখান থেকে এখানে কমা দেবেন, এগুলো সব অনুপাত হবে, হ্যাঁ এগুলো সব অনুপাত হবে। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা তৃতীয় বন্ধু ক টাকা মানে পাবে সেটাকে আমরা বের করতে পারি। চলো করা যাক তাহলে। অতএব লিখবে তৃতীয় বন্ধুর লাভের পরিমাণ হলো, লেখো অতএব তৃতীয় বন্ধুর লাভের পরিমাণ। তৃতীয় বন্ধুর লাভের পরিমাণ কত, দেখো তৃতীয় বন্ধুটাকে 15, তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত কত 15, ডিভাইডেড বাই কত হবে বলো 10 + 12 + 15 গুণ কত 37,000। তাহলে এটা যদি 15 বাই এটাকে যদি যোগ করি কত পাবো 37 ইন্টু 37,000। ঠিক আছে, তাহলে কেটে গেলে কত পড়ে থাকবে 1000 পড়ে থাকবে। তাহলে এটা কত 15,000 টাকা। ঠিক আছে, তাহলে এইটা আমাদের আনসার কত হচ্ছে, এটারও আনসার আমাদের কত হচ্ছে এ। ওকে, এবারে আমরা 2-এর অঙ্কটা করব, এই সরি 3-এর অঙ্কটা করব, মানে ট্রিপল আই। কী বলেছে দেখো 2 ব্র্যাকেটে x² + 3x - 2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 2x² + x - 9। সমীকরণটা কি বলতে বলেছে দেখো, আগের যে তোমরা যদি আগের পেজটা যদি দেখে থাকো, মানে 27 নম্বর পেজটা, ঠিক আছে, সেই পেজে এরকম একটা ছিল, সেটা রৈখিক সমীকরণ হয়েছিল। তেমনই এটাও একটা রৈখিক হবে। তার কারণ কেন দেখো, অঙ্কটা কি দিয়েছে, তো 2 ব্র্যাকেটের মধ্যে x² + 3x - 2 ইকুয়াল টু 2x² + x + 9। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি ব্রেক করে দিই কত পাবো 2x² + 6x - 4 ইকুয়াল টু 2x² + x + 9। হ্যাঁ কি না? ওকে, তাহলে এবার কি করবো, এই দিকের যে পার্টগুলো আছে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে 2x² + 6x - 4 এটা কত হবে, এদিকে কিছু নেই মানে কত আছে প্লাস, ইকুয়ালের এদিকে আনলে কী হবে বলো মাইনাস, আর এটা কত হবে -x, আর এটা কত -9। দেখো এই 2x² কী হবে কেটে যাবে, তার কারণ কি এটা -2x², আর এটা কত +2x²। তাহলে 6x থেকে x যদি বিয়োগ দিয়ে আমি কত পাবো বলো 5x, কত পাবো 5x, আর -4, আর এটা কত -9, মানে কত -13 ইকুয়াল টু কত 0। তাহলে এই রকম সমীকরণকে আমরা কি বলি রৈখিক সমীকরণ। কি বলবো রৈখিক। তাহলে এটা কত দাগে আছে এতে আছে, তাহলে এটার আনসার কি হবে রৈখিক। ওকে, এবারে আমরা IV এর অঙ্কটা করব। দেখো কি বলেছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের AB এবং BC জ্যা দুটি পরস্পর লম্ব। AB এবং AC জ্যা দুটি কি পরস্পর লম্ব, AB BC। দাঁড়াও ছবিটা আঁকলেই বুঝতে পারবো। এই দেখো AB মানে এটা আমাদের কি আসছে বলতো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে বলতে গেলে এটাকে যদি তুমি AB ধরো, A থেকে B ধরো, আর এটা কত হবে B থেকে C, আর এটা যদি কেন্দ্র হয় এইখান থেকে এইটা কি করছে পাস করছে, বুঝেছো, এখান থেকে এটা কি করছে পাস করছে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে কি এটা কত 90 ডিগ্রি, হ্যাঁ কি না? তো সেই ক্ষেত্রে এরা কি বলছে দেখো AB এবং BC বলছে যে AC জ্যায়ের দৈর্ঘ্য, AC জ্যায়ের দৈর্ঘ্য মানে কি এইটা কি হবে বলো তো কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে যে কোনো জ্যা যদি যায়, কেন্দ্র থেকে কি যে কোনো জ্যা যদি যায় সেটা কি হয় বৃত্তের ব্যাস হয়, সেটা কি হয় বৃত্তের ব্যাস হয়। বৃত্তের যদি ব্যাসার্ধ যদি বৃত্তের এটাকে ও দাও তো বৃত্তের ব্যাসার্ধ কত 5 সেন্টিমিটার না, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি তাহলে দেয়ারফর বা অতএব OA ইকুয়াল টু কত 5 সেন্টিমিটার, এবং একইভাবে OC কত হবে 5 সেন্টিমিটার।
তাহলে আমি বলতে পারি এসি ইকুয়াল টু কত হবে 5 প্লাস বা এরকমভাবে লেখো ও এ প্লাস কত ওসি ইকুয়াল টু কত 5 প্লাস 5 ইকুয়াল টু কত 10 সেন্টিমিটার। ওকে, খুব সিম্পল অঙ্ক, একটু মানে এরা ঘুরিয়ে দিয়েছে। এবারে আমরা 5এরটা করব, ভি করব। কি বলেছে দেখো, ত্রিভুজ সাদৃশ্য ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর এর এবি অনুপাত পিকিউ 3:5 হলে এদের বলেছে যে ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ পিকিউআর হলো। অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক দিয়েছে, এরা একটু অন্য টাইপের এরা অঙ্কটা দিয়েছে। দেখো এই অঙ্কটাকে আমরা কিভাবে করি, দেখো এখানে সর্বপ্রথম দেখো আমরা একটা ছবি আঁকি। আমাদের এখানে দুটো ছবি আঁকতে হবে, একটা হচ্ছে এ বি সি আর একটা কি পি কিউ আর। আমি জানি যে এ বি আর কি পি কিউটা সমান। দেখো এখানে বলে দিয়েছে যে এ বি ইস টু পি কিউটা কত দিয়েছে 3:5। এ বি এবং পি কিউ কত দিয়েছে 3:5। এইখানে আমরা যেভাবে অঙ্কটা করব দেখো, এইখানে একটা গেঁথে পড়বে অনুরূপ কোণগুলির বাহু বর্গের সঙ্গে কি সমানুপাতিক। মানে এটা কি বুঝবে, তাহলে এইটা কি হবে সমানুপাতি হবে এবং এইটাও কি হবে সমানুপাতি হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখো আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে দেওয়ার পর ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ পি কিউ আর মানে কি বর্গের সঙ্গে সমানুপাতি। অনুরূপ যে বাহু কোণগুলো হবে তার কি বর্গের সঙ্গে সমানুপাতি। মানে কি যে এ বি বাই পি কিউ তার কত হোল স্কোয়ার, বা আমি বলতে পারি যে এই যে বিসি বা নয় ইকুয়াল টু বিসি বাই কিউ আর তার কত হোল স্কোয়ার, বা এটাকে বলতে পারি যে এসি বাই পি আর তার কত হোল স্কোয়ার। তো সেইখানে এই গুণত্ব মান দেওয়া নেই, ঠিক আছে, সেই ক্ষেত্রে শুধু এইটারই আমাদের কি মান দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এই মানটার ওপর কাজ করব যে এ বির মান কত, তাহলে এ বি বাই পি কিউ কত হবে 3/5 তার কত হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কত হবে বলো 9/25। অতএব ত্রিভুজ এ বি সি অনুপাত ত্রিভুজ পি কিউ আর ইকুয়াল টু 9:25। ওকে, 9 কত হলো 25 হলো। খুব সহজে দিয়েছে এটাতে। কি বলেছে, একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 16 সেন্টিমিটার। তাহলে ঘনকটির আয়তন কত, ভালো করে বুঝবেন। একটি নিরেট যে ঘনক হয় তার কটা ধার থাকে আমাদের আগে জানতে হবে। ঠিক আছে, তাহলে নিরেট লেখো, নিরেট ঘনকের ধারের সংখ্যা হলো 12টি। কত 12টি। ঠিক আছে, এবার এরা এখানে বলে দিয়েছে যে ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি এবং ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত হবে 36। ঠিক আছে, 36 কি সেমি। অতএব ধারের দৈর্ঘ্য হলো, আমরা এখান থেকে এই 36কে 12 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমার কি একটা ধারের কি হবে দৈর্ঘ্য এসে যাবে। ঠিক আছে, আমার 12টা ধারের দৈর্ঘ্য কত 36 সেন্টিমিটার, তাহলে একটা ধারের কত হবে 36 বাই কত হবে 12, মানে কত 3 দিয়ে যাবে, তাহলে 3 বারম কত 36, তাহলে 3 সেন্টিমিটার। হ্যাঁ কি না আসলো। তাহলে অতএব আমাকে যদি বলে ঘনকটির আয়তন কত হবে, তাহলে বলো, অতএব ঘনকটির আয়তন কত হবে 3 কিউব। ঠিক আছে, ঘন সেমি। কারণ ঘনকের আয়তনের সূত্র কি
এ কিউব, হ্যাঁ কি না? তাহলে এটা কি আমাদের সেখানে কি ছিল? বাহু ছিল। তাহলে বাহুর কিউব মানে কত? 3-এর কিউব। 3-এর কিউব মানে কত? 27 ঘন সেমি। ওকে, 27 কি ঘন সেমি। তাহলে এইভাবে আমাদের যে 6টা শর্ট কোশ্চেন ছিল, সেই 6টা শর্ট কোশ্চেন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা কি করব? শূন্যস্থান পূরণ করব। আমরা কি করব এবারে? শূন্যস্থান পূরণ করব। চলো শুরু করা যাক তাহলে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো। দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে দেখো, কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক কি হবে? তুমি যখন ব্যাংকে টাকা জমা রাখবে, ঠিক আছে, তুমি যখন কি ব্যাংকে টাকা জমা রাখবে, তখন তাকে ব্যাংকের লোক মানে ব্যাংক, যে ব্যাংকের লোক, ব্যাংকটা কি হবে তোমার কাছে? অধমন্য হবে। কি হবে? অধমন্য হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, এটা তোমাদের বইয়েতেই দিয়ে দেওয়া আছে। এবার দেখো 2-এর দাগের অঙ্কটা আমাদের কি বলেছে দেখো, 2a প্লাস 3b ইকুয়াল টু কত? 4c। ঠিক আছে, হয় তাহলে আমাদের কি বের করতে হবে? a:b:c ইকুয়াল টু 6:4 আর এখানে একটা ড্যাশ দিয়েছে। তো আমরা এইটাকেই যদি আমরা একটু ব্রেক করে নিতে পারি বা ভেঙে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ইকুয়েশনটা আমাদের কাছে চলে আসবে ইজিলি। চলো, সেই যেমন আমরা এইখানে দেখো একটা অঙ্ক করেছিলাম প্রথমে 2-এর অঙ্কটার মতন, একটু এটাকে সিম্পলিফাই করে নেব। সিম্পলিফাই করলেই আমাদের কাছে হয়ে যাবে। দেখো 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c। তাহলে এটাকে আমি এমন একটা নাম্বার দিয়ে ভাগ দেবো যে 2, 3, 4 ওইটা দিয়ে ভাগ যায়। কি ওটা দিয়ে ভাগ যায়? আমি এটাকে নর্মালি 12 দিয়ে ভাগ দিই, প্রতিটার সঙ্গে কি 12 দিয়ে ভাগ দেবো। তাহলে কত হবে? 6-2 12, 3-4 12, 4-3 12। তাহলে আমাদের আলটিমেটলি আসছে কত বলো? a/6 ইকুয়াল টু b/4 ইকুয়াল টু কত? c/3। তাহলে a এর মান কত আছে? 6 আছে, 4 আছে, তাহলে এটাতে কত হবে? 3 হবে। বুঝতে পেরেছো? ওকে, তো এবারে আমরা তার পরের অঙ্কটা করব। দেখো 3-এর অঙ্কটা আমাদের কি বলেছে দেখো, যে x ভেরিয়েন্স 1/z এবং z ভেরিয়েন্স 1/y। দেখো x ভেরিয়েন্স 1/y, সরি 1/, এটা কত আছে? z আছে। ঠিক আছে, 1/, কত? z, এবং z ভেরিয়েন্স 1/y হলে মানে x ও y এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে আমাদের। ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে অঙ্কটা। দেখো অতএব x ভেরিয়েন্স 1/z মানে কত? x ইকুয়াল টু k ইন্টু 1/, কত? z। তার কারণ কি, আমরা যখন ভেদের চ্যাপ্টার পড়েছিলাম যে ভেরিয়েন্স থাকা মানে আমরা তখন কি লিখতাম, যে একটা ইকুয়াল চিহ্ন দিতাম আর তার সঙ্গে কি একটা কনস্ট্যান্ট দিতাম। ঠিক আছে, তেমনই এটা করেছি। তাহলে x ইকুয়াল টু কত? k 1/z। আবার দেখো এটাকে সাইডে করো, আবার z ভেরিয়েন্স কত? 1/y। তাহলে জেডকে আমি কি লিখতে পারি? ধরো এটাকে k1 দিয়ে দাও তো, তাহলে k2 1/, কত হবে? y। তাহলে জেড এর মানটা আমি কোথায় বসাবো? এইখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এটাকে 1 নাম্বার দিয়ে দাও, আর এটাকে কত দেবো? 2 নম্বর দেবো। ঠিক আছে, কত দেবো? 2 নম্বর। তাহলে 1 নং থেকে পাই, তাহলে কত পাবো? x ইকুয়াল টু k1 ইন্টু 1/, জেডের জায়গায় কত বসাবো? k2 বাই কত? y। তাহলে এটাকে আমি সিম্পলিফাই করে লিখতে হয় তো, k2/y লিখতে পারি তো। তাহলে k2 ইন্টু 1 মানে কত? k2, আর নিচে y আছে। তাহলে এটাকে একেবারে কত দাও? 3 নম্বর, 2 নম্বর দিয়ে দাও, সব থেকে বেটার হবে। তাহলে এই ওয়াইটা কোথায় আছে? সবার নিচে আছে। তাহলে এ কোথায় যাবে? সবার ওপরে হবে। তাহলে k1/k2, আর এখানে কত? y। তাহলে এটা x। যখন এরকম সিচুয়েশান থাকবে তখন আমরা বলো তো কী করবো? এটাকে লিখবো, এখানে একটা ইমপ্লাই সাইন দেবে, বা তোমরা বা দিয়ে করতে পারো। আমি যেখানে এই চিহ্নটা দিচ্ছি তোমরা সেখানে বা লিখে করতে পারো। ঠিক আছে, বা
লিখতে পারো এবং অরও লিখতে পারো, কোনো প্রবলেম নেই, বা ইমপ্লাইজ সাইনও দিতে পারো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে এটা কত হবে, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কত হবে, k1 বাই যে k2 তাকে আমরা একটা সাম কনস্ট্যান্ট ধরে নেবো, ধরে নেব পি ওয়াই। তাহলে এটাকে কি লিখতে পারি, এক্স ভেরিয়েন্স ওয়াই, যেখানে পিটা কি ছিল, পিটা হচ্ছে k1 বাই k2 তোমাদের কিন্তু বলে দিতে হবে, এবং অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য কি ভেদ ধ্রুবক। ক্লিয়ার? এইভাবে আমাদের 4 অঙ্কটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে দেখো 5 অঙ্কটা কি বলেছে, দেখো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও, মানে কি, একটা এবিসি ত্রিভুজ আঁকতে হবে যার পরিকেন্দ্র কি হবে বলো, ও হবে। ক্লিয়ার? তাহলে করো একটা এবিসি ত্রিভুজ আঁকো, তার আগে একটা বৃত্ত এঁকে নিই, সব থেকে বেটার হবে। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র কি হবে, ও, তাহলে এটাকে একটা ও দাও, নাম দাও। ঠিক আছে, এবার বলেছি যে ও এ বি হচ্ছে 50। ঠিক আছে, দাঁড়াও, এটা নাম দাও এ বি সি। তাহলে ও এ বি আমাদের কত হলো বলো, 50। ও এ বি মানে এটা কত বলো, 50 ডিগ্রি। বুঝতে পারছো? আশা করছি দেখতে পাচ্ছ। দেখো এখানে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু কত, 50 ডিগ্রি, এবং যে ও এ ইকুয়াল টু কত, ও বি। ঠিক আছে, তার কারণ কি, লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ। তার কারণ কি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এদের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাও যা হবে এই অ্যাঙ্গেলটা কি হবে, সমান হবে না, হ্যাঁ কি না, একই বৃত্তের বা ব্যাসার্ধ। তাহলে অতএব বলতে পারি যে অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল ও বি এ, হ্যাঁ কি না। ওকে, তাহলে সেইখান থেকে বলতে পারি ইমপ্লাইজ ও বি এ, তাহলে কত হবে বলো, অ্যাঙ্গেল মানে 50 ডিগ্রি। কত হবে, 50 ডিগ্রি। মানে আমরা এটা আগে দেখেছিলাম যে এরকম যদি দুটো বাহু সমান হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি হয় আমাদের, সমান হয়। তো সেই ক্ষেত্রে এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটাও কত হবে বলো, 50 ডিগ্রি হবে। তো এখান থেকে হলো, এবার কি বের করতে দিয়েছে, এ সি বি মানে এই কোণটা। এবার দেখো তোমরা যদি 27 পার্ট 2 দেখে থাকো, আমি সেখানে অনেক অঙ্ক আছে যেখানে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের অঙ্ক কিন্তু ওইখানে অনেকগুলো হয়েছে। দেখো এইখানে এই যে কোণটা, এটা কি কেন্দ্রস্থ কোণ আর এটা কি বৃত্তস্থ কোণ। তাহলে দেখো কেন্দ্রস্থ কোণ হলে আমি এটা একটা ত্রিভুজ ভাববো, হ্যাঁ কি না, লিখবে ত্রিভুজ ও এ বি এর থেকে পাই কি পাই, যে অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও বি এ প্লাস অ্যাঙ্গেল বি ও এ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি, হ্যাঁ কি না। তাহলে সেখান থেকে বলতে পারি যে অ্যাঙ্গেল বি ও এ কত হবে, 180 ডিগ্রি মাইনাস কত হবে বলো, 50 ডিগ্রি মাইনাস কত, 50 ডিগ্রি মানে কত, অ্যাকচুয়ালি 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি মানে কত, 80 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, তাহলে আমার কাছে কত হলো, 80 ডিগ্রি হলো। এবারে এটা তো কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা কত হবে বলো তো, তার অর্ধেক হবে, হ্যাঁ কি না। তাহলে 80/2 হবে, কারণ দেখো এটা দেখো কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কত কোণ, এটা সূত্র ছিল। তাহলে আমরা এখন কোণ বের করব, এই কোণটাকে আমরা কি বলি, কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটার নাম কি বলো, বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ আমরা এখন কি বের করব, তাহলে আমরা বলতে পারি যে বৃত্তস্থ কোণ ইকুয়াল টু কত, কেন্দ্রস্থ কোণ বাই কত, 2, হ্যাঁ কি না। এখানে সেটাই করব, তার উপরটা মুছে নিই। তাহলে অতএব অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু কত বলো, অ্যাঙ্গেল
বিওএ বাই কত 2 মানে কত 80 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু কত 40 ডিগ্রি। তাহলে এটা কত হলো 40 ডিগ্রি। তাহলে আনসার কত হবে 40 ডিগ্রি। এবার কি চেয়েছে, হ্যাঁ এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেন, ঠিক আছে, 2 নম্বরের কোশ্চেনের মতন অঙ্ক আসতে পারে, অন্য অন্য মাধ্যমিক পরীক্ষাতেও আসতে পারে হয়তো। দেখো 6এরটা, ঠিক আছে, কি বলছে, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা। ভালো কোশ্চেন, এগুলো আমাদের একটু কনসেপচুয়াল দিয়েছে। তাহলে আমাদের একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ যদি আমরা ধরি, তার সমতল কটা থাকে, তার সমতল কটা থাকে। দেখো একটা চোঙ যদি আমরা আঁকি, তাহলে এইটা একটা, এটা একটা, তাহলে এই রকম একটা তল আমি কোথা থেকে পাচ্ছি, দু সাইডে পাচ্ছি না। বাট তুমি যদি চোঙকে যদি রিয়েলাইজ করো, তাহলে আমি একটা কথা বলি, দেখো এই পেনটাকে ফলো করো, এই যে পেনটা আছে এর একটা তল, এই একটা তল, মানে এই দুটো মিলে কত, দুটো তল হওয়ার কথা। আমি ধরলাম এইরকম একটা তল পাচ্ছি, আর কি সারফেসটাকে পাচ্ছি, মানে যেটাকে আমরা বক্রতল বলি, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে আনসার কত হবে, যে দুটি তল থাকবে, দুটি তল, ঠিক আছে, ওখানে পূরণ করে দেবে 6এরটা। তাহলে এইখানে আমাদের এইভাবে শূন্যস্থান পূরণটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো এবারে আমরা 3-এর দাগের অঙ্কগুলি করব, যেগুলো সত্য মিথ্যা আমাদের বলতে হবে, এটা সত্য না এটা মিথ্যা। তো প্রথমের অঙ্কটা কি বলেছে, দেখো রনির মূলধনের পরিমাণ তুহিনের অপেক্ষায় কত 1.5 গুণ। ভালো করে এই অঙ্কগুলো ভালো করে পড়তে হবে। আমার রনির মূলধনের পরিমাণ, রনির যে মূলধন আছে তুহিনের অপেক্ষা কত 1.5 গুণ। তাহলে আমি লিখবো, ধরি, লেখো তো 3-এর দাগের আই, ধরি তুহিনের মূলধন কত x টাকা। তাহলে রনির কত হবে, রনির মূলধন কত হবে, x এর সঙ্গে কত গুণ 1.5 গুণ, মানে 1 পূর্ণ 1-এর 2। তাহলে এটা কত হচ্ছে আলটিমেটলি বলতে গেলে x ইন্টু 2-1-এ 2 3/2, মানে 3x/2, ঠিক আছে। এবার কি বলেছে, তাদের মূলধনের অনুপাত বের করতে বলেছে, লাভাংশ বন্টন। অতএব রনির লাভাংশ, প্রথমে কার নাম দিয়েছে, রনি, তাহলে অতএব দাও রনির লাভাংশ বাই কত বলো, তুহিন, তুহিনের লভ্যাংশ। তাহলে কত হবে, রনির লাভ্যাংশ কত 3x/2 ডিভাইডেড বাই কত হবে বলো, x, হ্যাঁ কি না, ওকে। তাহলে এটা আলটিমেটলি কত হচ্ছে বলো, 3x/2x, x কেটে গেলে কত 3/2। অতএব রনির লাভ্যাংশ অনুপাত তুহিনের লভ্যাংশ কত হবে 3:2, ঠিক আছে। কিন্তু এরা এখানে বইতে দিয়েছে 2:3, তাহলে ওকে কী হবে, মিথ্যা হবে। তাহলে এটা কি হবে, মিথ্যা, ওকে। এবার এই যে অঙ্কটা ডবল আয়ের অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, ঠিক আছে। ডবল আয়ের যে অঙ্কটা আছে খুব কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতন অঙ্ক। একটি দ্রব্যের বর্তমান মূল্য কত 100 টাকা। দ্রব্যটি প্রতি বছর 10% করে তার মূল্য হ্রাস পাচ্ছে। তাহলে 2 বছর পরে দ্রব্যটির মূল্য হলো 81 টাকা। এটা সত্য না মিথ্যা আমাদের বলতে হবে। তাহলে ধরো বর্তমান মূল্য কত হবে, মানে পি ইকুয়াল টু কত 100 টাকা। প্রতি বছর হ্রাস পাচ্ছে, দেখো প্রতি বছর হ্রাস পাচ্ছে কত, মানে আর হচ্ছে 10%, ওকে। এবং সেখানে বলছে যে 2 বছর পরে, 2 বছর মানে এনটা কত হবে 2 বছর, ওটা তো 81টা আমাদের আনসার দিয়েছে। তাহলে দ্রব্যটির লিখবে, অতএব 2 বছর পর দ্রব্যটির মূল্য, তাহলে কি করে বের করব,
পি ইন্টু মানে 100 ইন্টু 1 মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছে, হ্রাস পেলে কি করি মাইনাস করি না, তাহলে 1 মাইনাস 10/100, তার মাথায় কত 2, তাহলে 100 ইন্টু এটা কত হবে 10 হবে, এটা 1 হবে, 1 মাইনাস 1/10 বাই স্কোয়ার, তাহলে 100 ইন্টু 10 মাইনাস 1/10 তার কত হোল স্কোয়ার, তাহলে 100 ইন্টু 10 থেকে 1 বিয়োগ গেলে কত 9/10 ইন্টু কত 9/10, কারণ 9/10 তার কত হবে হোল স্কোয়ার হবে, তাহলে এটাকে যদি কেটে দিই তাহলে 10 হবে, আর 10কে কাটলে এটা মানে 9 9 81 টাকা। ঠিক আছে, তাহলে এটা আলটিমেটলি কী হবে আনসারটা 70। ঠিক আছে, আমাদের আলটিমেটলি আনসার কত হবে 70। ওকে, এবার কি বলেছে দেখো, ট্রিপল আইয়ের অঙ্কটা দেখো, √1 প্লাস √5 প্লাস √6 একটি করণী নয়। ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখি এটা করণী কি করণী নয়। তাহলে দেখো এটাকে আমরা করব কি করে, দেখো ট্রিপল আই, তাহলে এটা কত √1 প্লাস √5 প্লাস কত √16, তাহলে এটাকে আমরা যদি ভাঙি দেখো তাহলে 1 প্লাস √5 প্লাস √16 মানে কত, √16 মানে কত 4 ইন্টু 4 মানে কত 4, তাহলে এখানে করে দাও 4, তাহলে এটা কত হবে 1 প্লাস এই যে √16 কত লিখলাম 4 লিখলাম, তাহলে 1 প্লাস 5 প্লাস 4 করলে কত হবে 9, হ্যাঁ কি না, তাহলে এটা কত হবে 1 প্লাস 9 মানে কত 3, কারণ √9 মানে কত বলো √3 ইন্টু 3, দুটো 3 থেকে একটা 3 নামবে 3 হলো, তাহলে এটা কত হবে √4 ইকুয়াল টু কত 2 ইন্টু 2 মানে কত বলো 2, বাট 2 কি করণী নয়। ঠিক আছে, 2 কি করণী নয়, তাহলে এটা কি হবে 70। ঠিক আছে, 2 কিন্তু করণী নয়। এবারে তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, x³ y, x² y² এবং xy³ একটি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে আগে যে শর্ট কোশ্চেনের ওই 27 পেজ ছিল ওইখানেও বলেছিলাম ক্রমিক সমানুপাতি মানে কি, ধরো নাও তিনটে যদি সমানুপাতি হয় a, b, c পাবা, এটা তো লিখছে না ঠিক করে, ঠিক আছে এটাতেই লেখা যাক a, কত দেখো a, b, কত c, তাহলে এদের যদি ক্রমিক সমানুপাতি আমরা যদি বের করি তাহলে আমরা কিভাবে বের করব, a/b ইকুয়াল টু b/c, তাহলে আলটিমেটলি কত হবে, তাহলে b² ইকুয়াল টু b ইন্টু b কত b² ইকুয়াল টু কত ac, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এবার এইখানে ধরে নেব যে a ইকুয়াল টু, তোমরা এটা দেখাবে এটা ক্রমিক সমানুপাতি বলে লিখবে, ক্রমিক সমানুপাতিক বলে লিখে নেবে, লিখে নেওয়ার পরে অতএব ক্রমিক সমানুপাতি এখানে লিখবো, অতএব ক্রমিক সমানুপাতিটি হলো বলে a/b এটা দেখাবে। তাহলে এবারে আমরা a এর মানটা প্রথমটাকে a ধরে নিলাম x³ y, দ্বিতীয়টাকে কত ধরবো x² y², আর সিটাকে ধরবো xy³ দেখো আমাদের যদি AC থেকে বা b² যে কোনো জায়গা থেকে যদি আমার কোনো একটা প্রুফ এসে যায়, মানে ধরো b² যদি করে যদি AC এসে যায় তাহলে আমরা কী ভাববো সেটা ক্রমিক সমানুপাতি, বা AC-কে যদি আমি গুণ করে যদি b² পেয়ে যাই তখন আমরা কী ভাববো তখন ক্রমিক সমানুপাতি। তাহলে লিখবে RHS ইকুয়াল টু, আমি AC ধরে করছি, তাহলে AC ইকুয়াল টু কত হবে x³ y গুণ কত হবে xy³ মানে কত x³ আছে একটা আর একটা x আছে মানে কত x⁴, y আর y³ আছে মানে কত y⁴ মানে কত, এটাকে এরকমভাবে লিখে তো x² y² তার হোল স্কোয়ার লিখতে পারি, দেখো 2 2 4 2 2 4 এই তো মিলছে তো। আবার x² y² মানে কত b, তাহলে এটা কত b তার স্কোয়ার, হ্যাঁ মিলছে, তাহলে এটা কি হবে বলো 70। ক্লিয়ার। এবারে দেখো দুটি সাদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম, না এটা কখনোই সম্ভব না, কারণ দুটো সাদৃশ্য ত্রিভুজের কোণগুলো আলাদা হতে পারে, বা বাহুর যে অনুপাত বা কোণের অনুপাত এগুলো কিন্তু আলাদা হয়, তো সেই কারণের জন্য মানে কখনোই কি
সর্বসম হতে পারে না। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এটা কত দাগের হলো 5, এটা কি হবে মিথ্যা। ঠিক আছে, মিথ্যা হবে। কি বলেছে দেখো, একটি আর একক 6 অঙ্কটা করছি। দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক এবং অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 4:3। হ্যাঁ, এটা সত্য। ঠিক আছে, কিন্তু দেখো সেটা কিভাবে হচ্ছে। VI ধরি না, লেখো অতএব লেখো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হবে? তাহলে 4πr²। হ্যাঁ কি না? কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? দেখো, অর্ধগোলকের ক্ষেত্রে কি হয়, যদি আমরা একটা বাটির মানে কথা যদি কল্পনা করি, তাহলে বাটির ওপরটা কী হয়? গোল হয়। তার জন্য একটা কত হয়? πr² হয়। আর এই যে যেহেতু অর্ধ, পুরোটা হলে কত হতো? 4πr²। অর্ধ মানে কত? প্লাস 4πr² বাই কত? 2। হ্যাঁ কি না? সেই ক্ষেত্রে দেখো, তাহলে πr² প্লাস 2πr² মানে কত? 3πr²। ওকে, ক্লিয়ার? তো এবারে এদের অনুপাত যদি করি, দেখো, অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কত হবে? 4πr² অনুপাত কত হবে? 3πr²। তাহলে এই πr² কী হবে? πr² কেটে যাবে, কেটে গেলে কত হবে? 4:3। দেখো, এটা বইতে দেওয়া আছে, তাহলে এটা কী হবে? সত্য। তাহলে এখানেই আজকের এই যে ভিডিওটা সমাপ্ত করলাম। তোমাদের 4 দাগের অঙ্ক পর্যন্ত, 3 দাগের অঙ্ক পর্যন্ত তোমাদের প্রায় সব কমপ্লিট করে দিয়েছি। নেক্সট ভিডিওতে তোমাদের 4 দাগের অর্থাৎ 2 নম্বরের শর্ট কোশ্চেনের অঙ্কগুলো তোমাদের নেক্সট ভিডিওতে করিয়ে দেবো। আশা করছি তোমরা বুঝতে পারছো, এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম ABTA টেস্ট পেপারের সলিউশন এবং ছায়া প্রকাশনীর আরও একটা বই আসছে, যেটা একটা টেস্ট পেপার আসছে তোমাদের জন্য। তো ওই টেস্ট পেপার তোমাদের সলিউশন করে দেখাবো এই চ্যানেলে। ওকে, তো আজকের মতন এখানেই ভিডিওটা সমাপ্ত করলাম।